আপনার করের যে চাপ, বছর শেষে একটা বড় অঙ্কের টাকা আমার আয়কর আকারে দিতে হচ্ছে, এটা দিতে হচ্ছে না। আপনার ডিপিএস আছে, যে কোনো অ্যামাউন্টের ডিপিএস হইতে পারে, কিন্তু আপনি সর্বোচ্চ 1,20,000 টাকার রেয়াত গ্রহণ করতে পারবেন। এই বিনিয়োগের যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের 15% হচ্ছে কর রেয়াত যোগ্য। আপনার যে আয় হয়েছে এবং আয় হওয়ার জন্য যে আপনি আয়কর দিচ্ছেন, এই আয়কর দেওয়ার সময়ে আপনি কিভাবে কর রেয়াত গ্রহণ করবেন। বাংলাদেশে যে আইন বিদ্যমান আছে, এই বিদ্যমান আইনে অনেকগুলো খাত আছে, যে খাতগুলোতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আয়কর রেয়াত নিতে পারেন। প্রথমেই আমরা একটা ক্যালকুলেশন বলে দিব কিভাবে আপনি আয়কর রেয়াত গ্রহণ করবেন। ধরুন আপনি একজন চাকরিজীবী, অথবা আপনি একজন ব্যবসায়ী, অথবা আপনি একজন বাড়িওয়ালা, আপনার একমাত্র ইনকাম বাড়ি ভাড়া। যেটাই হোক, আমরা যখন আপনার 1 বছরের আয় পরিগণনা করব, তখন দেখব কত টাকা আপনার কর দিতে হচ্ছে। তো প্রথমে আমরা দেখব কি আপনার করযোগ্য আয় কত। কর রেয়াত নেওয়ার জন্য দেখতে হচ্ছে আপনার 1 বছরে কত টাকা করযোগ্য। যে টাকাটা আপনার করযোগ্য হিসেবে থাকছে, ওই টাকাটার 3%, যে টাকাটা, এটা আপনি কর রেয়াত হিসেবে গ্রহণ করতে পারবেন। এবং আপনি কত টাকা বিনিয়োগ করেছেন, এই বিনিয়োগের খাতগুলো অনেক লম্বা। আপনার সঞ্চয়পত্র থাকতে পারে। বিদ্যমান আইনে আপনি যে কোনো অ্যামাউন্টের সঞ্চয়পত্র কিনেন, কিন্তু আপনি রেয়াত হিসেবে গ্রহণ করতে পারবেন 5 লক্ষ টাকা। আপনার ডিপিএস আছে, যে কোনো অ্যামাউন্টের ডিপিএস হইতে পারে, কিন্তু আপনি সর্বোচ্চ 1,20,000 টাকার রেয়াত গ্রহণ করতে পারবেন। আপনার লাইফ ইন্স্যুরেন্স থাকতে পারে। পূর্ণাঙ্গ টাকাই আপনি লাইফ ইন্স্যুরেন্সে যে টাকা ইনভেস্ট করবেন, পুরো টাকাই আপনি কর রেয়াত হিসেবে দাবি করতে পারবেন। এবং আনুষঙ্গিক অনেকগুলো খাত আছে বাংলাদেশে বিদ্যমান। এই যে খাতগুলো আছে, এই খাতগুলোতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি কর রেয়াত গ্রহণ করতে পারবেন। এবং এই যে বিনিয়োগ করছেন, এই বিনিয়োগের যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের 15% হচ্ছে কর রেয়াত যোগ্য। ধরুন আপনার টোটাল ইনকাম 10 লক্ষ টাকা, তাহলে যদি আপনার টোটাল ইনকাম 10 লক্ষ টাকা হয়, আমরা ধরে নেই যে তাহলে আপনার কর 90,000 টাকা। এই যে কর 90,000 টাকা, এই 90,000 টাকা কিন্তু আপনার কর দিতে হচ্ছে না যদি আপনার রিবেট থাকে। এই যে রিবেট অ্যামাউন্টটা আসছে, ওই 10 লক্ষ টাকা যেটা আপনার কর যোগ্য, এই 10 লক্ষ টাকা 3% আপনি কর রেয়াত হিসেবে দাবি করতে পারেন। আবার যদি আপনি ইনভেস্ট করছেন, এটার 15%, এই 15% যদি আপনি দাবি করতে চান, তাহলে আপনার আগে দেখতে হবে 3% অথবা 15%, এই দুইটার মধ্যে কোনটা কম। যেটা কম থাকবে সেটা আপনি কর রেয়াত হিসেবে দাবি করতে পারবেন। এবং আপনি তখন ক্যালকুলেশন করে দেখলেন আপনার কর এসেছে 90,000 টাকা, এবং কর রেয়াত হিসেবে আপনি দেখলেন যে আমার 30,000 টাকা আমার কর রেয়াত হিসেবে দাবি করা যায়। তাহলে 90,000 টাকা থেকে আপনি 30,000 টাকা কি করবেন, বিয়োগ করবেন। করলে দেখবেন আপনার কর দেওয়ার যে অংশ, এখানে আসবে 60,000 টাকা। তখন এই 60,000 টাকা আপনি ক্যালকুলেশন করবেন যে আমার 60,000 টাকা কর আকারে দিতে হচ্ছে। এখন ধরুন আপনি একজন চাকরিজীবী, আপনার স্যালারি থেকেই সোর্স ট্যাক্স কাটা আছে 30,000, তাহলে এই 60,000 টাকা থেকে আবার 30,000 টাকা কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। হওয়ার পরে যে লেফট 30,000 টাকা থাকছে, এই বাকি 30,000 টাকা আপনার অটোমেটেড চালানের মাধ্যমে দিতে হচ্ছে। আপনার যদি কর রেয়াত নেয়ার ইন্টেনশন থেকে থাকে, তাহলে কর বছরের শুরুতে বা আয় বছরের শুরুতে আপনার একটা প্রি প্ল্যান করে নিতে হবে। যদি আপনি প্রি প্ল্যান করে নেন যে আমার কর আসতে পারে এস্টিমেটেড এত টাকা, আমি যদি এত টাকা ইনভেস্ট করি তাহলে আমার সামান্য এত টাকা দিলে কর দেওয়া হয়ে যাবে। এই যে একটা প্রি প্ল্যান, এই প্রি প্ল্যানটা কিন্তু আপনার কর বছরের আগেই, যে বছরটা আপনার আয় বছর, এই বছরেই করে নেওয়া উত্তম। যদি আপনি এটা করে নিতে পারেন এবং যে খাতগুলো সরকারিভাবে নির্দিষ্ট করে দেওয়া আছে, এই নির্দিষ্ট খাতগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে পর্যায়ক্রমিকভাবে ক্যালকুলেশন করলে দেখবেন যে আপনার করের যে চাপ, বছর শেষে একটা বড় অঙ্কের টাকা আমার আয়কর আকারে দিতে হচ্ছে, এটা দিতে হচ্ছে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।